আব্দুল সালাম ভাই এবং সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকের ডিজি পডকাস্টের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের কাছে খুবই আলোড়ন সৃষ্টিকারী বিষয়। আশা করি এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে যা তরুণ প্রজন্মকে দিক প্রদর্শন করবে। আজকের আলোচনার বিষয় হলো ফ্রিল্যান্সিং বনাম চাকরি। আপনি কি ফ্রিল্যান্সিং পেশা বেছে নিবেন নাকি চাকরি করবেন? তো এই বিষয়ে কথা আমরা শুরু করব। আব্দুল সালাম ভাই, কেমন আছেন? কিভাবে শুরু করতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমাদের যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল বিশ্বের অন্তর্ভুক্ত একটা দেশ, তৃতীয় বিশ্বের আহ, বলে থাকি আমরা। তো এরকম একটা দেশের মধ্যে আহ, আমাদের যে যুব সমাজ আছে, ছাত্র সমাজ আছে, যারা আগামীতে আহ, ভবিষ্যৎকে ভবিষ্যতে নেতৃত্ব দিতে যাচ্ছে, দেশের হাল ধরবে এবং দেশের যে অর্থনীতি কেমন হবে এই যুব সমাজের উপরে সেটা ডিপেন্ড করতেছে। তো সুতরাং আমাদের আজকের যুব সমাজ যেরকম করবে, ভবিষ্যতের বাংলাদেশের অর্থনীতি বা ভবিষ্যতের বাংলাদেশ সেরকমই হবে। তো সেদিক থেকে আমাদের যুব সমাজকে খুব সতর্কতার সঙ্গে প্ল্যান মাফিক তাদেরকে পেশা গ্রহণ করতে হবে এবং তাদের কেরিয়ার প্ল্যানিং করতে হবে, যাতে জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আর ওই 80-র দশকের বাংলাদেশ, 90-র দশকের বাংলাদেশের মধ্যে যেন একটা পার্থক্য থাকে, একটা অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে যেন একটা পার্থক্য থাকে। আমরা বাংলাদেশ যেন ভবিষ্যতে একটা আহ নেতৃত্ব দানকারী একটা দেশে পরিণত হতে পারি। আমাদের দক্ষিণ এশিয়া থেকে শুরু করে এশিয়া মহাদেশে যেন আমরা একটা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারি। এরকম একটা বাংলাদেশ তৈরি করতে হলে আমাদেরকে আজকে এই যুব সমাজকে সেরকম ভাবে সতর্কতার সঙ্গে তাদের যে পেশা কর্মসংস্থানের ব্যাপারটা করতে হবে। তো এই দিক থেকে আমরা এটা আলোচনা করব পুরো। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কিভাবে আমাদের যুব সমাজ তাদের পেশাকে গ্রহণ করবে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব, পরিকল্পনা করব। আচ্ছা, সর্বোপরি একটা কথা বলি যে আমরা ছোটবেলায় শুনতাম যে ভালো করে লেখাপড়া করো, বড় হয়ে ভালো একটা চাকরি পাবা। আসলে এই কথাটা কতটুকু বাস্তবসম্মত? বাংলাদেশ প্রেক্ষাপটে পড়ালেখা করলেই কি চাকরি পাওয়া যায়, সেটা নিয়ে অনেক কথা, তর্ক বিতর্ক আছে। তবে এটা বাস্তব। বাংলাদেশের ইন্টারনাল বাংলাদেশ প্রেক্ষাপটে যত মানুষ, এটা তো দিবালোকের মতো স্পষ্ট যে একটা সংখ্যক প্রতি বছর পাশ করে বেরোচ্ছে, সেই পরিমাণ কর্মসংস্থান বাংলাদেশের ছোট দেশে নাই, যেখানে প্রায় 20 কোটির মতো মানুষ বসবাস করে, কিন্তু ফেসিলিটির অনেক অসুবিধা, চাকরি দেওয়ারও অসুবিধা। সেটা তো আমরা সবাই এই বিষয়ে একমত যে একটা নির্দিষ্ট পরিমাণ আহ গ্রাজুয়েট হচ্ছে, পড়াশোনা করে পাশ করতেছে, অনার্স মাস্টার ডিগ্রি নিচ্ছে, কিন্তু তারা সবাই চাকরিতে ঢোকার মতো স্কোপ পাচ্ছে না। তো তার মানে এটা না যে লেখাপড়া করতে হবে না, অবশ্যই লেখাপড়া করতে হবে, লেখাপড়ার বিকল্প কিছু নাই। লেখাপড়ায় আপনাকে একজন সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর সর্বোপরি অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, আর রিজিক দাতা আল্লাহ। একটা মানুষ জন্ম নিছে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে থাকা, তার খাওয়া দাওয়া, তার ইনকাম, উপার্জন কোন পন্থায় হবে, সবকিছুই আল্লাহর উপরে। তাও আমাদেরকে তো আল্লাহ বলছে আমাদের চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আল্লাহ। অবশ্যই আমাদের সেই চেষ্টাটাও করতে হবে। আল্লাহর উপর বসে থেকে লেখাপড়া না করে বাসায় বসে থাকলেও টাকা আসবে না, উপার্জন হবে না। সেই পরিমাণ আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম করলেই আপনাকে আল্লাহ দিবে। তো সেটা অন্য বিষয়, সেটা আমরা এক পাশে রাখলাম। অবশ্যই সর্বোপরি সবকিছু আল্লাহর উপরে। আর রিজিক কোথায় থেকে দিবে সেটাও আল্লাহর উপরে, কিন্তু ক্যারিয়ার পরিকল্পনা তো অবশ্যই আমাদেরই করতে হবে। এখনকার পড়াশোনা করার সময় ছেলেটাকে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে? তো আহ, একটা হলো চাকরি বনাম ফ্রিল্যান্সিং। আব্দুল সালাম ভাই, বর্তমান প্রেক্ষাপটে
10 সাল 11 সালে আমরা ফ্রিল্যান্সিং শুরু করছি, সেই ক্ষেত্রে অন্য কথা। কিন্তু 15 বছর পরে এসে 14-15 বছর পরে এসে যখন আপনি এখন এই কথাটা বলবেন চাকরি না ফ্রিল্যান্সিং, আসলে বর্তমান প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং ইজ দ্য ওয়ান কাইন্ড অফ জব। এটা প্রমাণিত, এটা প্রুভড। যদিও কিছু ব্যারিয়ার আছে, কিছু প্রবলেম আছে বা কিছু জিনিস আছে, সেটা তো আছেই। কিন্তু ফ্রিল্যান্সিংটা শুধু ফ্রিল্যান্সিং না, অনলাইন ক্যারিয়ারটাই এখন একটা বড় জব বা চাকরির ক্ষেত্র, যেটা আমার কাছে মনে হয়। যেটা হয়তো 10 বছর আগে, 5 বছর আগেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করতো না বা কল্পনা করতো না। তাহলে একজন মানুষ কর্মসংস্থান হিসেবে অনায়াসে সে ফ্রিল্যান্সিং বা অনলাইনকে বেছে নিতে পারে। বর্তমানে এটা প্রমাণিত, এটা হচ্ছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু চাকরি, আগে যদি বলতেন চাকরিকে আপনি বলতেন হলো 80%, ফ্রিল্যান্সিং 20% বলতেন। তো আমি বর্তমান প্রেক্ষাপটে বলবো চাকরি এবং অনলাইন ইনকাম বা অনলাইন কর্মসংস্থান বা ফ্রিল্যান্সিং যেটাকে বলে সেটা 50-50 আমার মতে। এখন দেখবেন ইয়াং তরুণ প্রজন্ম 50%ই যাবে চাকরির দিকে, 50%ই যাবে অনলাইনের দিকে, 50% যাবে অনলাইন ক্যারিয়ারের দিকে, ক্যারিয়ার ডেভেলপের দিকে। এটা কিন্তু 25 সালে এসে আমার কাছে মনে হয় 50-50 ইকুয়াল হয়ে গেছে। এটা আমার কাছে আমার মতে মনে হচ্ছে। কারণ এটা হওয়া উচিত। কারণ সেই পরিমাণ যদি না যায় অনলাইনের দিকে, যদি ফ্রিল্যান্সিং এর দিকে না ঝুঁকে, হয় তাকে প্রবাসে যেতে হবে, হয় তাকে কর্মী ভিসায় যেতে হবে, তাহলে তাকে তার বাংলাদেশে কিন্তু সেই পরিমাণ ভ্যাকেন্সি নাই। তাকে যে জব দিবে, চাকরি দিবে সেই পরিমাণ ভ্যাকেন্সি নাই। তাহলে তাকে বিকল্প পদ্ধতি বেছে নিতেই হবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, যেহেতু 50% মানুষ চাকরি করবে, টিচার হবে, বিসিএস ক্যাডার হবে, 50% মানুষ ধরলাম অন্য পেশা নিবে। হয় বিদেশে যাবে, না হয় ফ্রিল্যান্সিং বা অনলাইন বিজনেসকে সে বেছে নিবে। তো অবশ্যই তাদের জন্য সে আবার আসি আমরা তাহলে কে চিন্তা করবে আমি চাকরিতেই থাকবো, আমি পড়াশোনা করতেছি, চাকরির জন্যই প্রস্তুতি নিব, টিচার হব। মানে আপনি টিচার বা আমি ফ্রিল্যান্সার, দুজনের পক্ষ থেকে কথা আসবে বা আপনার ফ্যাসিলিটি গুলা কি কি বা আমার ফ্যাসিলিটি গুলো আমরাও বুঝি, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং বা অনলাইন বিজনেস সাথে জড়িত। কিন্তু অনলাইন ফ্রিল্যান্সিং একটা সময় বিজনেসে রূপান্তরিত হয়ে যায়। যদি এখন আমি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার ছিলাম, যখন আমি হয়তো একটা ইনস্টিটিউট দিব, যখন আমি একটা টিম করব, তখন কিন্তু আমার একটা বিজনেস হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ব্যবসা হয়ে যাচ্ছে, উদ্যোক্তা হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু সুবিধা। চাকরিতে কিন্তু এটা সহজে সুবিধাটা হয় না। চাকরিতে করতেছেন আপনি হয়তো চাকরিটা, আপনি যেমন সাপোজ আপনার উদাহরণ দিয়ে বলি, আমরা নিজেদের উদাহরণটা দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে সবার। যে হোক একজন টিচার, তাহলে সে 50 বছর 60 বছর পর্যন্ত টিচারই করবে। তাহলে তার এখানে সে হয়তো পার্ট টাইম পাশাপাশি চাকরির পাশাপাশি অন্য কিছু কাজ করতে পারে, করবে। কিন্তু টিচারটাই তার হলো মেইন পেশা। তো সেটা কিন্তু সে রিটায়ার্ড পর্যন্ত কিন্তু চাকরিটাই করে। কিন্তু একজন ফ্রিল্যান্সিং হয়তো সে যদি শুরু করে, তাহলে সে হয়তো একটা পর্যায়ে 5 বছর 10 বছর পরে সে কিন্তু উদ্যোক্তা হইতে পারে। বা 5 বছর পরে সে কিন্তু একটা টিম ডেভেলপ করতে পারে, একটা এজেন্সি করতে পারে। এই সুযোগটা কিন্তু এখানে আছে। তবে ফেইলিয়ার এর পসিবিলিটিও আছে, ভয় আছে। ২ টা ক্ষেত্রতেই কিছু সুবিধা আছে, ২ টা ক্ষেত্রতেই কিছু অসুবিধা আছে। হ্যাঁ? তো আব্দুল সালাম ভাই, আমি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্স সেক্টরে কি, কি সুবিধা অসুবিধা বলবো? বা আপনার মুখে থেকে একটু শুনি চাকরিতে আসলে কি, কি সুবিধা এবং চাকরিতে কি, কি অসুবিধা দিকগুলো আছে? আসলে ওই যে একটা কথা বললাম যে 80-র দশক আর এই বর্তমান 2025 সাল, এটার মধ্যে একটা পার্থক্য থাকা দরকার আছে। তো আমাদের এখনকার মানে এখন পর্যন্ত বর্তমান যে ইয়াং জেনারেশন যারা যুব সমাজ যারা আছে, যারা কর্মসংস্থানে বা মানে জব মার্কেটে প্রবেশ করতেছে, এদের যারা বাবা মা আছে তাদেরও যে মন মানসিকতাটা এখন পর্যন্ত আছে মানে বিরাজ করতেছে, সেটা হচ্ছে যে মানে জব টেন্ডেন্সি আর কি। যে আমার সন্তান লেখাপড়া করছে, ভার্সিটিতে লেখাপড়া করছে, গ্রাজুয়েশন করছে, এখন সে একটা অবশ্যই সে একটা চাকরি করুক। এইটাই এখনকার পর্যন্ত এই যুব সমাজে যারা বাবা মা আছে তাদের চাওয়া পাওয়া এটাই, যে আমার সন্তান যেন একটা জব করে। এখন হয়তোবা ওই ছেলেটা যে অনলাইনে বিচরণ করার কারণে এই যে আপনার যে ফ্রিল্যান্সিং এর যে জগৎটা, এটা সম্পর্কে তার একটা ধারণা তৈরি হচ্ছে, অথবা ভার্সিটিতে গিয়ে তার বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন আলোচনার মাধ্যমে তার কাছে এই জিনিসগুলা তার কাছে
একটা পছন্দের একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো এইভাবে করে তারা যুব সমাজ আজকে যারা এই সেক্টরে ঝুঁকছে বা ইনভলভ হচ্ছে, তারা কিন্তু ব্যক্তিগত প্যাশন থেকে তারা কিন্তু এটাতে ইনভলভ হচ্ছে। এটা তাদের বাবা মার যে করি। হ্যাঁ আবসালাম ভাই, আমি কিন্তু যেই বললাম সমতা 50-50, এটা কিন্তু অভিভাবকের কথা বলি না, তরুণ প্রজন্ম ভাবে। তরুণ প্রজন্ম ভাবে 50% যে আমি জব করব, তরুণ প্রজন্ম 50% বাজে যে আমি অনলাইনের সাথে সম্পৃক্ত থাকবো। অভিভাবকের কথাটা রাইট বলছেন, অভিভাবকরা কিন্তু ওই যুগেই আছে এখনো। অভিভাবকরা কিন্তু এখন হয়তো ইয়াং যারা অভিভাবক, তারা হয়তো আপনার মতো বা আমাদের মতো বা আমাদের একটু সিনিয়র, তারা কিন্তু হয়তো বোঝে অনলাইনটা, কিন্তু আমাদের বাবারা বা তারপরে তারা কিন্তু বোঝে না। তারা কিন্তু ওই ওই এ- তারা 100% ধরছে ছেলে চাকরি করবে। ট্রেডিশনাল যে জব মার্কেট সেইটাকেই তারা মানে শুধুমাত্র পেশা হিসেবে এখন পর্যন্ত বুঝতে পারে যে একটা ছেলে একটা মেয়ে শিক্ষা গ্রহণ করছে মানে হচ্ছে সে একটা কোনো কোম্পানি হোক, একটা সরকারি প্রতিষ্ঠান হোক, সেখানে সে জব করবে। এইটাই বাবা মার চাওয়া পাওয়া। কিন্তু ইয়াং জেনারেশন তারা তাদের যে আইটি নলেজ, তাদের যে মানে যুগ উপযোগী যে তাদের যে একটা জগৎ সম্পর্কে তাদের যে ধারণা, তাদের জ্ঞানের যে সম্প্রসারণ ঘটছে, এখান থেকে তারা ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে আপনার যে তথ্য যে 50% ইয়াং জেনারেশন আপনার ব্যক্তিগত প্যাশন থেকে হয়তোবা তারা এখানে ইনভলভ হচ্ছে এই আপনার ফ্রিল্যান্সিং সেক্টরটাতে। বাট আর যারা যুক্ত হচ্ছে না, তারা হয়তোবা তাদের বাবা মার যে চাওয়া পাওয়া সেটাকেই প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, এবং এখনো হয়তোবা ওই যে মানে ট্রেডিশনাল যে একটা সিস্টেম, এইটা থেকে এখনো তাহলে এই 50% যে ইয়াং জেনারেশন তারা বের হইতে পারে না। হ্যাঁ, তারা হয় তাদের বাবা মার চাওয়া পাওয়াকে প্রাধান্যতা দিচ্ছে, অথবা তারা ট্রেডিশনাল যে সিস্টেম এটা থেকে এখনো বের হতে পারেনি। তবে এখানে যে কথাটা গুরুত্বের সাথে বলতে হবে যে 80-র দশক 90-র দশকের সঙ্গে বর্তমান শতাব্দী, বর্তমান যে দশক, এটার অবশ্যই একটা পার্থক্য হওয়া দরকার আছে, পার্থক্য হতে হবে। না হলে তো ওই 20 বছর আগের যে বাংলাদেশ আর 20 বছর 30 বছর পরের বাংলাদেশের মধ্যে তাহলে তো আধুনিকায়ন হবে না, ডিজিটালাইজেশন হবে না। তো সেই দিক থেকে আমি মনে করি যে 100% ইয়াং জেনারেশনের জন্য একটা ফ্রিল্যান্সিং বা আইটি সম্পর্কে তাদের জন্য একটা আগ্রহ থাকে। তারা অ্যাটাচমেন্টে থাকলে হবে কি, সবাই যে সফল হবে এমন না। যারা সফল হবে তারা তো চলেই গেল ফ্রিল্যান্সিং সেক্টরে, মানে তারা এটাকে মূল তাদের সোর্স হিসেবে নিতে পারে, চাইলেই মূল সোর্স হিসেবে নিতে পারে। আর যারা মনে করবে যে না, আমার হাতে অনেক ধরনের অপশন আছে, আমি ফ্রিল্যান্সিং এও মূল সোর্স নিতে পারি, আবার আমার সামনে আমি ট্রেডিশনাল যে জব সেক্টর সেখানেও আমি ভালো করতে পারবো, তাহলে সে তার যে প্যাশন অনুসারে যেটা সে ইন্টারেস্ট বুক করে সেখানে সে যেতেই পারে। কিন্তু যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ট্রাই করার পরে দেখতেছে যে না, এখানে আসলে এটা আমার অনুকূল না, এটা এখানে আমি সবাই যে সব কাজ পারবে এমন কোনো কথা নাই। এক একজনের দক্ষতা এক এক দিকে থাকবে, এটাই আল্লাহ তাআলা এইভাবে করেই মানুষকে সৃষ্টি করছে। তো যখন দেখবে যে আমার ছাত্র জীবনে এইটা তো আসলে শুরু করার একবারে একটা বেস্ট সময় হচ্ছে এই ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে। হয়তো ভার্সিটিতে তাদের অ্যাডমিশনে লেখাপড়া করছে, ভার্সিটিতে মানে অ্যাডমিশন হয়ে গেছে, এরপরে একটা 4-5 বছরের বিশাল বড় একটা সময় তারা পায়। মানে এখানে আর কোনো মানে একটা বিচ্ছেদ ঘটে না লেখাপড়ার মধ্যে। তাহলে এই 4-5 বছর একটা প্রতিষ্ঠানে সে এনগেজ থাকতেছে। এই সময়টা সে যদি চেষ্টা করে 1-2 বছর 3 বছরে সে বুঝতে পারবে যে আমি কতদূর আগাতে পারতেছি। হ্যাঁ, তাহলে এই সময়টা সে যদি প্রপার ইউটিলাইজ করে, তাহলে সে যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আগায় যেতে পারে তাহলে আগালো। আর যদি আগাতে না পারে, দেখতেছে যে আমি না এখানে আগাতে পারতেছি না, বা এটা তার সঙ্গে যাচ্ছে না, ম্যাচ করতেছে না, তাহলে সে আরো 2 বছর 3 বছর সে পাবে এখানে, সে চাকরির জন্য লেখাপড়া করতে পারে, সে ট্রেডিশনাল সেক্টরে যেতে পারে। তো মানে আমি বলতে চাই যে ইয়াং জেনারেশনের উচিত যে তাদের অন্তত পক্ষে জীবনে একবার হলেও ট্রাই করে দেখা যে আসলে এখানে আমার রিজিক আল্লাহ তাআলা রাখছে কিনা, ট্রাই করে দেখা। যদি সে পেয়ে যায়, তার অনুকূলে হয়, সে পেয়ে গেল, ওয়েলকাম। আর যদি না পায় তাহলে সে যে প্রচলিত যে সিস্টেম আছে সেই সিস্টেমে সে আগাতেই পারে। আবসালাম ভাই, আমার মনে হয় এটা আপনি খুব সুন্দর কথা বলছেন। একটা সময় হয়তো 100% ছেলেরাই অনার্সে উঠলে ট্রাই করবে, কারণ এরা 5-6 বছর সময় পাচ্ছে। তো এখন কিন্তু বর্তমানে এটা পার্সেন্টেজটা কিন্তু বাড়ছে, 50+% আমার কাছে মনে হয় 70-80% ছেলেরাই এখন
ইন্টার থেকে ট্রাই করা শুরু করে যে আমরা কিছু করতে পারি কিনা। 50% আমার মনে হয় 50-60% ট্রাই করার চেষ্টা করে ইন্টার থেকে অথবা অনার্স থেকে। যেমন আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার ছেলেদের সাথে কথা বললাম, ফ্রিল্যান্সিং বা এইসব বিষয়ে কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেমিনারে আমার ক্লাসে। তো স্যারদের একটা ইনভাইট আয়োজন একটা শুধু ফার্স্ট ইয়ার ছেলেদের সাথে। তাহলে চিন্তা করেন ফার্স্ট ইয়ার ছেলেরা তারা চিন্তা করতেছে এখন থেকে কিছু একটা করুক। স্যারেরাও আগ্রহ যে না এদেরকে এই বিষয়ে কথা বলা উচিত, তারা যেন ফার্স্ট ইয়ার থেকে কিছুটা করে। তার মানে যোগ পাল্টাইছে। এটা কিন্তু আমাদের সময় সম্ভব না, হয়তো আমাদের সময় হবে না, কিন্তু এখন কিন্তু এটা পসিবল। এখন কিন্তু ইন্টারে এবং এসএসসি অবস্থায় এবং কিন্তু অনেক সুযোগ আছে। ইন্টার পড়া অবস্থায় বা অনার্সে উঠে ছেলেরা কিন্তু নিজের উদ্যোগে ট্রাই করতেছে। ছেলেদের বাপ মা থেকে বলতেছে আমার মোবাইল কিনে দাও, ল্যাপটপ কিনে দাও, আমি কাজ করি পাশাপাশি। তো এটা খুব ভালো জিনিস। এটা বাংলাদেশে বাড়ছে, এই পরিমাণটা বাড়ছে। হয়তো আপনি যারা আপনি আমাকে একটু বলেন যে আপনি যে এই যে রাজশাহী ভার্সিটিতে যে আইটি নিয়ে যে ইয়ে করতেছেন, মানে এটা ভার্সিটির কি ধরনের উদ্যোগ, এই জিনিসটা একটু জানি। ভার্সিটির উদ্যোগ হলো ভার্সিটির মানে টিচাররাও এটা এটা চাচ্ছে। কারা আয়োজন করছে? এটা কি একটা ডিপার্টমেন্ট আয়োজন করছে না কি বিষয় এটা? যখন আমার ডিপার্টমেন্টের আমার স্যার আমাকে কল দিছিল যে তুমি আসো, তুমি যদি আইটি নিয়ে কাজ করো তোমার ফার্স্ট ইয়ার ছেলেদের সাথে কথা বলো। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে একটা আইসিটি বিষয়ে সাবজেক্ট অ্যাড হয়েছে। এটা হয়তো ছিল না, কয়েক বছর ধরে আছে আমি জানি না, আমাদের সময় তো ছিল না। আইসিটি একটা সাবজেক্ট অ্যাড হয়েছে, ওদের ফার্স্ট ইয়ার ছেলেদের একটা আইসিটি সাবজেক্ট আছে। তো ওই সাবজেক্টের যে টিচার উনি বলল যে এইটা, তো যে আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি, আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা তুমি নিবা, তুমি ফ্রিল্যান্সিং বিষয়ে কথা বলো। হ্যাঁ, তো স্যারের যেদিন ক্লাস ছিল ওই ক্লাসটা আমি নিলাম। এবং আমি দেখলাম যে স্টুডেন্ট ওই দিন অফ ডে ছিল, মানে গভর্নমেন্ট ছুটির ডে ছিল, ইউনিভার্সিটি বন্ধ। তাও ছাত্র মোটামুটি যেহেতু 100 জন স্টুডেন্ট থাকে একটা ক্লাসে এডমিশনে, আমরা জানি ইউনিভার্সিটির সিট বিভিন্ন থাকতে হয়তো আমাদের ডিপার্টমেন্ট হয়তো 100 জন মনে হয় ছিল। তো 100 জনের চেয়ে 100 জন অফ ডে, যেটাতে হয়তো বাস নাই কিছু নাই, ইউনিভার্সিটির সাপোর্ট নাই আসার জন্য, তাও ফার্স্ট ইয়ার ছেলেরা প্রায় 80 জনের মতো আসছে। তাহলে আগ্রহ তাহলে দেখেন। তো এটা মানে অনেক পজিটিভ দিক যে একটা ডিপার্টমেন্টের উদ্যোগে আপনার ফ্রিল্যান্সিং ব্যাপার নিয়ে একটা সেমিনার হচ্ছে, একটা কর্ম হ্যাঁ, মানে প্রশিক্ষণ ট্রেনিং এটা হচ্ছে। প্রশিক্ষণ। তাহলে চিন্তা করেন ডিপার্টমেন্টও যাচ্ছে এবং এবং চেয়ারম্যানও বললো যেটা আরো বড়ভাবে করা যায় কিনা। এটা হয়তো প্ল্যান করবে আরো বড়ভাবে করা যায় কিনা, আরো কিভাবে করা যায় কিনা, এটা হয়তো করবে। তারপরে স্যার কিন্তু এটা কিন্তু আয়োজন করছে এবং কথা বলার পরে, এবং অনেকে আমার সাথে পরেও কথা বলছে। এরা এরা একজন দেখলাম অলরেডি অনলাইনে ব্যবসা শুরু করছে, পেজ খুলে তাদের, যেহেতু রাজশাহীর অঞ্চলে আম বিক্রি হয়, আম নিয়ে অলরেডি পেজ করছে। তাও ট্রাই করতেছে অনলাইনে, ফার্স্ট ইয়ারের ছেলে ব্যবসা করার ট্রাই করতেছে বা ফ্রিল্যান্সিং শিখতেছে। যদিও ম্যাক্সিমামই কম্পিউটার চালাইতেও জানে না। হয়তো আমি পাইলাম যে 4-5 জনের ল্যাপটপ কম্পিউটার আছে। হয়তো ডিপার্টমেন্ট বা অন্য ইয়ে হলে আরো হয়তো বাড়বে, কিন্তু সেটা বিষয় না। কিন্তু 4-5 জন ল্যাপটপ আছে, তার মানে 80 জন মানুষ ইন্টারেস্টেড আছে, আগ্রহ আছে শিখার জন্য। তারপর ফার্স্ট ইয়ারেই এরা শিখতে যাচ্ছে। তার মানে ওরা অনার্স যদি ফার্স্ট ইয়ার তারা স্টার্টটা করে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যদি ইনকাম, ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় যেটা হলো সমস্যা, ফ্রিল্যান্সিং এ ইনকাম ভালো, চাকরি থেকে বেটার ইনকাম হয়, কিন্তু আপনাকে ওই জায়গাটায় যেতে হবে। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সমস্যা হলো প্রথম অবস্থায় কাজ পাওয়া, ক্লায়েন্ট পাওয়া, ইনকামটা শুরু হওয়া। তো এটা যদি ওরা ফার্স্ট ইয়ার ট্রাই করে, সেকেন্ড ইয়ারে গিয়া, থার্ড ইয়ারে গিয়ে সে কিন্তু সাকসেসে চলে যায়। তারপর সে ফোর্থ ইয়ার মাস্টার্স এর পরে গিয়া সে কিন্তু আর চাকরির কথা চিন্তা করবে না, যেটা আমাদের মনে হয় যদি সে লেগে থাকতে পারে, তাই না? তো কিন্তু যদি হাল ছেড়ে দেয় তাহলে তো সমস্যা, হাল ছেড়ে দেয় তাহলে তো সমস্যা। এটা কিন্তু এমন না যে তার চাকরি পড়াশোনার সমস্যা হচ্ছে, তার অনেক কিছু সমস্যা হচ্ছে। আমার তো মনে হয় না যে ইউনিভার্সিটিতে এত পড়ার চাপ থাকে, সে দিনে 1-2 ঘন্টা সময় দিতে পারবে না। ভাই আপনি পড়ছেন ইউনিভার্সিটি, আমরা পড়ছি, পরীক্ষার আগেই তো পড়ছি, কত পড়া হয় এর আগে? হ্যাঁ, পড়া হয় না, এত কিছু পড়া থাকে না। যদিও এখন সেমিস্টার সিস্টেম, 6 মাস পর পরীক্ষা হয়। যেটাই হোক আমরা ইয়ারে পড়ছি। তারপরেও তো এমন না যে আমার রেজাল্ট খারাপ হয়েছে। হ্যাঁ, আমি ওদেরকেও বলছি দেখো ইচ্ছা শক্তিটাই মেইন। আমি ফার্স্ট ক্লাস ফোর্থ, আমি পঞ্চম বা চতুর্থ,
ডিপার্টমেন্টে অনার্সে, মাস্টার্সে আবার গ্রুপ আছে, জেনারেল, আধুনিক বা এরকম গ্রুপ আছে। আমার গ্রুপে আমি ফার্স্ট হয়েছি। তার মানে এখানে দেখেন 3.58 আমার অনার্সের রেজাল্ট। তো এটা ইন্সপায়ারের জন্য আমি আপনাদেরও বলি, যারা হয়তো দেখবেন অনার্সে মাস্টার্সে 3.7 প্লাস পয়েন্ট, তাহলে ফ্রিল্যান্সিং করে কিন্তু পসিবল। হ্যাঁ, তাহলে এমন না যে পড়াশোনাতে অনেক বেশি সমস্যা হবে। আপনি পড়াশোনা করতেছেন কি জন্য? চাকরির জন্য, তাই না? পড়াশোনা করতেছেন কি জন্য? অনার্স করতেছেন কি জন্য? মাস্টার্স করতেছেন কি জন্য? অবশ্যই বিহাইন্ডে আপনার চাকরির একটা চিন্তা ভাবনা আছে। আপনি হয়তো টিচার হবেন, আপনি হয়তো লেকচারার হবেন, অথবা বড় বিসিএসসি ক্যাডারই হবেন। যেটাই হন না কেন, আপনার যদি আইটির স্কিল গুলোও থাকে, ওই চাকরিতে গিয়ে কাজে দিবে। আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, অথবা ফ্রিল্যান্সিংটা একটা শিখে রাখলেন, বা একটা ডিজিটাল মার্কেটিং শিখে রাখলেন, গ্রাফিক ডিজাইন শিখে রাখলেন, ওয়েব ডিজাইন শিখে রাখলেন, আপনি পরবর্তী টিচার হন, টিচারের পাশাপাশি কিন্তু করতে পারবেন, চাকরির পাশাপাশি করতে পারবেন। আমি এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাসার ভাই, যে আমি যে পেশাতেই থাকি না কেন, আমার কিন্তু একটা আইটি সম্পর্কে অবশ্যই আমার একটা স্কিল থাকা উচিত। আমার কিন্তু একটা আইটি কোনো বিষয়ে একটা এক্সপার্টিস থাকাই উচিত আমার। তো এই জন্য প্রত্যেকটা বর্তমান সময়ের প্রত্যেকটা যুব সমাজের যুবক যুবতীর এই জিনিসটা থাকতে হবে, যে এই আইটি সংক্রান্ত যে সকল মানে স্কিল গুলো আছে, সেটার যে কোনো একটা হোক, দুইটা হোক, তার মানে সামর্থ্যের মধ্যে যে যতটুকু কুলায়, সেই জন্য এই বিষয়ে তার জন্য একটা দক্ষতা যেন সে অর্জন করে। এই জিনিসটা বর্তমান সময়ে মানে এটা একবারে কম্পালসারি বিষয়। আমি যেই পেশায় থাকি না কেন, আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি যে পেশায় থাকি, আমার অবশ্যই আইটি বিষয়ে যদি আমার নলেজ থাকে, এটা আমাকে আমার পেশাতেও এটা আমাকে হেল্প করবে। এটা আমার মানে কোনো না কোনো কাজে এটাকে আমাকে সহায়তাই করবে। এবং আপনি যেই পেশাতেই থাকেন না কেন, আপনার কিন্তু একটা গবেষণার ব্যাপারটা থাকেই। যে আপনি যদি ডাক্তার হন, সেখানেও আপনার ডাটা অ্যানালাইসিস থাকে। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, সেখানেও আপনার গবেষণার অংশ হিসেবে ডাটা অ্যানালাইসিস থাকতে পারে। তো এই জিনিসগুলা আপনি অ্যানালাইসিস করতে গেলে আপনার অবশ্যই আইটি সংক্রান্ত যে ডাটাবেস গুলা কিভাবে অ্যানালাইসিস অবশ্যই করে। অবশ্যই লাগবে। বা এটা এমন না যে আপনি টিচার, আপনার লাগবে, প্রত্যেক ক্ষেত্রে লাগবে। এটা আইটি বা ফ্রিল্যান্সিং সেক্টরের নলেজটা, অনলাইন নলেজটা সবারই দরকার। আপনি বিসিএস ক্যাডার বলেন, আমার সাথে বিসিএস ক্যাডারদের অনেকের কথা হয়েছে বা পরিচিত আছে, বা আমি ডিসি, এডিসি, এডিসি, এডিসি ফাইবার অ্যাকাউন্ট আছে, এডিসি আমার বলতেছে গুগলকে আমরা শুধু সার্চ ইঞ্জিন হিসেবেই তো জানি, তাই না কাসার ভাই? কিন্তু গুগলের আসলে কি ব্যবহারটা শুধু সার্চ ইঞ্জিন হিসেবেই সীমাবদ্ধ, না এর অনেক ধরনের সিস্টেম আছে? সবার জন্য হবে। এডিসি স্যার, ডিস্ট্রিক্ট এডিসি স্যার ওনার আমার বলতেছে যে আমার একটু দেখো তো অ্যাকাউন্ট এখন কি অবস্থায়, আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কি করছি, ফাইবারে অ্যাকাউন্ট আছে, এটাই করতেছে। হ্যাঁ, তো আবার আরেক এডিসি স্যার, উনি হয়তো আমার মাঝে মধ্যে হেল্প নেয়, বা আমার ক্লাসও জয়েন করছে শিখার জন্য। উনি নিজে উদ্যোগে যে হ্যাঁ শিখার চেষ্টা করে একটু, এটা ওরা ওরা হয়তো ফ্রিল্যান্সিং করবে না, ওরা হয়তো ডিসিডিসিএস অফিসার, আমলা, যেটাই হোক, কিন্তু কিউরিওসিটি আছে যে কি জিনিসটা কি, বা আমরা তো সময় অবসর সময় আছে, পরে আছে, বিকালে বা সন্ধ্যায় একটু করি, একটা এক্সট্রা ফেসিলিটি আছে, সমস্যা কি? বা শিখে রাখলে তো সমস্যা নাই, কারণ এরা জাতিকে শিক্ষা দেয়, বিভিন্ন ক্যাডারদের প্রশিক্ষণ দেয়, যেটাই দেয়, তারা এই জিনিসগুলো শেয়ার করতে পারবে। তাহলে দেখেন, এরকম এরকমও আছে যে আমার আমার কাছ থেকে পরামর্শ বা হেল্প বা সহযোগিতা বা কোলাবোরেশন করা, বা তাদের ইচ্ছাটা প্রকাশ করছে। ঠিক আছে? তো তার মানে এটা না যে আপনি বিসিএস বা টিচার মানে আপনার দরকার নাই, অবশ্যই দরকার আছে। আপনি যেই পেশায় থাকেন, আপনি এটা রাইট বলছেন, আপনি যদি আইটি নলেজ থাকে, আপনি অনলাইনে কোনো কিছু করতে পারেন। এখন তো বিসিএস অফিসার, ওর বউ কন্টেন্ট ক্রিয়েটর, ফাতেমা না কি নাম একজন মহিলা, ওর 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 হাজবেন্ড তো বড় অফিসার, বোঝা যায় হয়তো বিসিএস অফিসার হাজবেন্ডকে মাঝে মধ্যে ভিডিওতে নিয়ে আসে। কন্টেন্ট ক্রিয়েটর, বড় সেলিব্রিটি হয়ে গেছে এখন, বিভিন্ন পেজের বা বিভিন্ন গ্রুপের বা কোম্পানি ওর স্পন্সর দেয় বা অ্যাডভার্টাইজমেন্ট স্পন্সর দেয়। তো ওর ওয়াইফ বাসায় থেকে রান্না করে প্রতিদিন স্বামীর জন্য অফিসে পাঠায়, সেই ভিডিও করে, বাচ্চাদের খাওয়া দাওয়ার ভিডিও করে, বিভিন্ন জায়গায় ঘুরে। তাহলে চিন্তা করেন, মানে অনলাইন জগৎটা কোথায় চলে গেছে। হ্যাঁ, এখানে অ্যাডসেন্সের ব্যবসা আছে, বা স্পন্সরের তো নিতেই পারে, এটা সমস্যা নাই কোনো, এটাতে হালাল আরামের কোনো মিশ্রণ নাই।
স্পন্সর বলতে আমি বুঝাইছি যে কোম্পানি বিভিন্ন কোলাবোরেশন অ্যাড করে। সাপোজ আপনাকে দিয়ে একটা কোম্পানি তাদের পেজে প্রমোশন করা হলো বা তাদের ব্র্যান্ডের প্রমোশন করা হলো, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করতে পারেন আপনার পেজে বা আপনি এজ এ সেলিব্রিটি হিসেবে। কিন্তু হয়তো ফেসবুক বা ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে কথা থাকতে পারে, অনেকের হালাল হারাম নিয়ে কথা থাকতে, সেটা অন্য বিষয়। ঠিক আছে, তাহলে কিন্তু ইনকাম তো করতেছে, একটা একটা ইনকাম সোর্স জেনারেট হচ্ছে, তাই না? দেখা গেল যে ওই বিসিএস স্যারের চেয়ে ইনকাম করে ওর বউ বাসায় বসে কন্টেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, তো এটা কিন্তু ইয়াং জেনারেশন বুঝতেছে। কোর ফ্রিল্যান্সিং তো আছেই, ডিজিটাল মার্কেটিং করেন, ফ্রিল্যান্সিং করেন, গ্রাফিক ডিজাইন করেন, ফ্রিল্যান্সিং করেন, ওয়েব ডিজাইন করেন, ফ্রিল্যান্সিং করেন, সেই জিনিসটা তো আছেই। পাশাপাশি অনলাইনে কিন্তু অনেক সোর্স ক্রিয়েট হয়েছে বর্তমানে ইনকাম আর্নিং, যেটা কিন্তু আপনাকে অনার্স পাস হইতে হবে এমন না, আপনাকে অনার্স মাস্টার্স পাস করার পরে চাকরিতে ঢুকতে হবে এমন না। একটা ছেলে অনার্স মাস্টার্স পরে জবে ঢুকার আগেই সে কিন্তু অনেক কিছু করে ফেলতেছে। ক্লাস 5 ভ্যালু এসএসসি তে পড়তেছে, সে বিজনেস করতেছে। হ্যাঁ, বিজনেস শিখাচ্ছে। ওই যে কোচ কাঞ্চন আছে, বিজনেস শিখায় ছেলেদের বাচ্চাদের, ওই নাকি বিজনেস করে 2 কোটি টাকা প্রফিট করছে। তাহলে চিন্তা করেন, ব্যবসা বা অনলাইনে কাজ করে, অনলাইনে ব্যবসা করে। তাহলে অনলাইন জগৎটা একটা বড় এখন জগৎ, সেটাতে ফ্রিল্যান্সিং করেন বা অনলাইন ব্যবসা করেন, সেটা আপনার চাকরি করেন পাশাপাশি করতে পারেন, ব্যবসা করেন পাশাপাশি করতে পারেন, আপনি যেটাই করেন এভরি পার্সন, আপনি বলেন না 100% পিপলেরই উচিত, ইয়াং জেনারেশনের উচিত তারা এই জিনিসটাতে আসা, শিখা, দেখা এখানে কি কি হয় না হয়, কিভাবে কি করে। তো অবশ্যই এর ফাঁকেও অনেক ফাঁক ফোকর আছে, ফেক জিনিসপাতি আছে, এগুলো থেকে তো অবশ্যই সাবধান থাকতে হবে। জুয়া আছে, অনেক কিছু আছে, এগুলো থেকে তো অবশ্যই সাবধানে থাকতে হবে, সেগুলো আপনাকে যাচাই করে নিতে হবে। এত বেশি না যে আপনি হয়তো আইডেন্টিফাই করতে পারবেন না, সেটা অবশ্যই সুস্পষ্ট বোঝাই যায়। আপনাকে আইডেন্টিফাই করে কোর ফ্রিল্যান্সিং কোর্স গুলা, যেগুলা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই কোর ফ্রিল্যান্সিং কোর্স গুলা আসলে আমার মনে হয় শেখা উচিত প্রত্যেকেরই। এবং কাঁচা ভাই, আমরা গুগলকে শুধুমাত্র সার্চ ইঞ্জিন হিসেবেই জানি, কিন্তু গুগলে কিন্তু আরো অনেক মানে অনেকবিধ ব্যবহার আছে, তাই না? আপনি কোনো একটা ডাটা অ্যানালাইসিস করতে যাচ্ছেন, সেটার জন্য আবার গুগলে দেখাচ্ছে এমন একটা সেটিং আছে যেখানে গিয়ে আপনি এই ডাটা অ্যানালাইসিস করতে পারতেছেন। তো এগুলো তো জানার ব্যাপার আছে। হম হম হম, অবশ্যই অবশ্যই। গুগল তো সার্চ ইঞ্জিন ঠিক আছে, কিন্তু এখানে এখন তো এআই আছে। এআই এখন মানুষ চ্যাট জিপিটি যতক্ষণ থাকে, গুগল সার্চ ইঞ্জিনের যদিও একটা বিকল্প এখন এআই বা চ্যাট জিপিটি যেটাকে আমরা বলি। তো চ্যাট জিপিটি যতক্ষণ মানুষ থাকে, আপনি জানেন কি আপনি কতটুকু ইউজ করেন, আমি কতটুকু ইউজ করি, আমার ওয়াইফ মনে করেন সারাক্ষণ ইউজ করে চ্যাট জিপিটি, সারাক্ষণ ইউজ করে। মানে ওরা কথা কথা বলতেছে মনে হচ্ছে, যখন যা দরকার, যা দরকার রান্না করবে ওই রেসিপিও জিজ্ঞেস করতেছে, যে এটা করবে এটাও জিজ্ঞেস করতেছে, যে এখন এইটা খাবো, এটা কি খাওয়া না খারাপ না ভালো, আম খাবো, দিনে কয়টা আম খাওয়া উচিত, ওই চ্যাটজিপিটি বলে দিচ্ছে যে তোমরা প্রাপ্তবয়স্ক দিনে একটা আম খাওয়া, বা যদি ছোট হয় 1.5 পিস আম খাওয়া, এর বেশি খাইও না, খাইলে সমস্যা হবে। তাহলে গুগল বা সার্চ ইঞ্জিন বা চ্যাটজিপিটি যেগুলাই সার্চ আপনাকে তথ্য দেয়, এগুলো তো আমাদের অবশ্যই দরকার। বর্তমান প্রেক্ষাপটে এগুলার ছাড়া আপনি চলতে পারবেন না। গুগল ছাড়া, ম্যাপ ছাড়া আপনি চলতে পারবেন হয়তো এখানে, কিন্তু আমরা আননোন জায়গায় যখন মালয়েশিয়াতে ঘুরি বা হাঁটতে বেরোই, তাহলে তো আমরা গুগলের সার্চ ইঞ্জিনে ম্যাপ ইউজ করি, ম্যাপ ইউজ করে যাচ্ছি, বা যেটাই ম্যাপ ইউজ করে আমরা চলাফেরা করতে হচ্ছে। তো এটা তো নিজেদের এখন এরকম হয়েছে যে এই ডিভাইস গুলা বা ডিজিটাল টুলস গুলা ইউজ করতে হয় আপনার জন্য, সুবিধার জন্য। তাহলে আপনি বা আপনার অভিভাবক বা আপনি আপনি অভিভাবক হয়ে যদি আপনি এগুলো না ব্যবহার করেন, আপনার বাচ্চারা শিখাবেন কিভাবে? বাচ্চা কোনটা ভালো কোনটা খারাপ বুঝবে কিভাবে? তখন তো আপনার কথা শুনবে না, তখন তো আপনার কথার বিপরীতে চলে যাবে। ঠিক আছে, আপনি হয়তো তখন বুঝবেন না ফ্রিল্যান্সিং কি, এইসব কি এইসব কি। আমরা হয়তো বলার সাহস পেতাম না, আমার বাপ মা বুঝতো না ফ্রিল্যান্সিং কি, অনলাইন কি, এগুলো হয়তো বুঝতো না তখন। আমরা হয়তো বলারও সাহস পাই না, বলার প্রয়োজন মনে করি, কারণ এগুলা বলতে গেলে বোঝানো অসম্ভব ছিল তখনকার সময়। কিন্তু এখনকার তো আমার ভাই তখন হয়তো বুঝতো না, এখন তো নিজেই বুঝে, তাই না? এখনকার নিজেই বুঝে। তো এখন আমার ফ্যামিলি থেকে চাকরি করো প্রেশার দিত, নিবন্ধন করাইতো, বিসিএস এর পরীক্ষা দেওয়া হইতো। তো এখন তো নিজেই বুঝে, হ্যাঁ এটা বুঝে গেছে।
তো যে ফ্রিল্যান্সিং করে একটা হয়তো ভালো ইনকাম করে, যেটা চাকরির চেয়ে ভালো বা ভালো চলতে পারছে, দেশ বিদেশে ঘোরাঘুরি করতেছে, পড়াশোনা করতেছে বিদেশে। তো ওটা কিন্তু আমার টাকা, ভাইয়ের টাকা দিয়ে করতেছে, তার মানে ভালো ইনকাম করে, তার মানে অনলাইন থেকে ইনকাম হয়। তার মানে এটা হয়তো তখন পড়া বোঝানো পসিবল ছিল না, তো এটা বললেও আরো হিতে বিপরীত হইতো। হ্যাঁ, তখন হয়তো আমিও কাজ করতাম, চাকরির জন্য চেষ্টা করতাম, যেটাই হোক। কিন্তু অবশ্যই এখানে ফ্রিল্যান্সিং সেক্টরের কিছু আহ, অসুবিধাও আছে। অসুবিধাগুলা আমি আপনাদেরকে বলতে হবে, কারণ এগুলা যদি না জানেন আপনি তখন আবার সমস্যা হবে। যেমন কি কি অসুবিধাগুলো আছে এখানে, যেমন আমি চাকরিতে বলি, যেমন চাকরিতে আপনাকে কিছু মাসে নির্দিষ্ট বেতন থাকে, অফিসের একটা এনভায়রনমেন্টে থাকতে হয়, সহকর্মীদের সাথে ওয়ার্ক করা যায় বা বোনাস পান। কিন্তু অসুবিধা হলো আপনার নির্দিষ্ট 6টা 5টা ডিউটি করতে হবে, বসের চাপ শুনতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে, নিজের মতো করে কাজ করার স্বাধীনতা পাবে না। তো এরকম রাজনৈতিক পলিটিশিয়ান এনভায়রনমেন্ট কিন্তু চাকরিতে আছে। কিন্তু সেই প্রেক্ষাপটে কিন্তু ফ্রিল্যান্সিং এর কিন্তু স্বাধীনতা আছে, যেমন সময়ের স্বাধীনতা আছে, আপনি বাসায় বসে কাজ করতে পারছেন, ডলার আয় করতে পারছেন, যেটা ইনকাম বেশি, স্কিল বাড়াতে পারলে আয়ও বাড়বে। কিন্তু ক্ষতির দিকগুলো হলো, মানে কিছু চ্যালেঞ্জ আছে ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জের প্রথম চ্যালেঞ্জ হলো শুরুতে কাজ পাওয়া কঠিন। এটা হলো ফ্রিল্যান্সিং এর প্রথম চ্যালেঞ্জ। আপনি শুরুতে কাজ পাওয়াটা অনেক কঠিন, সেটা যদি উতরাইতে পারেন তাহলে হয়তো আপনাকে ঠেকাতে পারবে না। তারপর ইংলিশে যোগাযোগ করতে হবে, এটা যদি ফ্রিল্যান্সিং করেন। বাংলাদেশে অনলাইন ব্যবসা করতে ইংলিশ লাগে না, বাংলায় করতে পারতেছেন। এই ইনকামের অনিয়মিত, যেমন ইনকাম অনিয়মিত হইতে পারে, যেমন আপনি এখন হয়তো 1 লাখ টাকা earn করেন, 5 মাস পরে কোনো মাসে 2 মাসে 50,000 earn করতে পারেন, 10,000ও হইতে পারে। আবার কোনো মাসে 5 লাখ হইতে পারে, 10 লাখ হইতে পারে। এটা ইনকামের কোনো ফিক্স অ্যামাউন্ট নাই। তারপর আত্মনির্ভরশীল হইতে পারবেন আপনি, নিজে মার্কেটিং বা নিজে ক্লায়েন্ট এগুলা ডিলিং করতে হবে, হ্যান্ডেল করতে হবে। কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার স্কিল বাড়লে আপনি, আপনার ইনকামও বাড়বে। কিন্তু আপনি যদি ওল্ড স্কিলে পড়ে থাকেন তাহলে হয়তো ইনকাম কমে যাবে, ছিটকে পড়তে পারেন। এই এই চ্যালেঞ্জ গুলা ফ্রিল্যান্সিং এ আছে। ইংলিশে জানা, ইনকামের আয়ের কম বেশি হওয়া। এখন আপনার আয় হচ্ছে 1 লাখ টাকা, কখনো আপনার 50,000 হইতে পারে, 20,000 হইতে পারে, তাহলে আবার কখনো 2 লাখ হইতে পারে, 5 লাখ হইতে পারে। তাহলে এই ইনকাম, বিজনেস, ওয়ান টাইম অফ বিজনেস, আপনার বিজনেস থেকে কখন কত প্রফিট আসবে এটা ঠিক নেই। আপনি হসপিটাল ব্যবসা করেন, সব সময় প্রতি মাসে 1 টাকা আসে না, আসবেও না। এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে। হুম। যেমন একজন ফ্রিল্যান্সার যেই হোক, সে কিন্তু ওই স্বাধীনতাটা পাচ্ছে, সে মন মতো তার স্কিল ডেভেলপ করা, মন মতো সে কোথাও যাওয়া, ঘুরতে যাওয়া, আসা যাওয়া সেটা করতে পারতেছে। কিন্তু একজন চাকরিজীবীকে, সে একজন বিসিএস ক্যাডার হলেও তার গভর্নমেন্টের পারমিশন ছাড়া বাংলাদেশের বাইরে যেতে পারে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো এখানে আছে। একজন সরকারি চাকরিজীবী হয়তো যাবে হলো ইন্ডিয়াতে চিকিৎসা করাতে, সে পারমিশন পাচ্ছে না, পাসপোর্ট করতে পারতেছে না। তো এই জিনিসগুলা, অনেকগুলো জিনিস আছে। তো দুইটাতেই চ্যালেঞ্জ আছে, দুইটাতেই সুবিধা অসুবিধা আছে। বর্তমানে এটা ইকুয়াল আমার মনে হয়। চাকরিতেও যেমন সুবিধা অসুবিধা আছে, ফ্রিল্যান্সিং বা অনলাইন সেক্টরেও সুবিধা অসুবিধা আছে। দুইটাতেই একজন সাকসেস হতে পারবে, দুইটাতেই আবার বিফলও হইতে পারবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করবো না চাকরি করবো। আপনাকে সেটার অনুযায়ী আপনাকে রেডি করতে হবে। তবে আপনি চাকরি করেন বা যেটাই করেন, আমার মনে হয় অনলাইন জগৎ, ফ্রিল্যান্সিং, আর্নিং সোর্স, এগুলা সম্পর্কে আপনার একবার হলো এগুলোর কোর্স করা বা জানা উচিত, যা আপনাকে কর্মজীবনেও আপনাকে অন্যদের থেকে অ্যাডভান্স রাখবে, আগায় রাখবে। মুসালাম ভাই। এই জায়গাতে আসলে বাবা মাকেও কিছুটা আগায় আসতে হবে, যেহেতু বর্তমান সময়টা আইটিতে বাংলাদেশ ডিজিটালের মানে ডিজিটালাইজেশন হচ্ছে। আহ, তো সেই দিক থেকে বাবা মাকেও আগায় আসতে হবে, যে আমার সন্তানের যে চাওয়া পাওয়া সেটাকে বাবা মাকেও বুঝতে হবে যে আসলে আমার সন্তান একটা জিনিস হয়তো একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছে, একটা কিছু শিখতে চাচ্ছে, তার ল্যাপটপ দরকার আছে বা তার পিসি দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে দেই। হ্যাঁ, তাকে তার উপরে আস্থা রাখি, তাকে বিশ্বাস করি। আমি যদি ভাবি যে না, আমার সন্তান এটা ল্যাপটপ বা মোবাইল হয়তো বা সে পিসি হয়তো বা সে মানে জাস্ট টাকা নষ্ট করবে, তো এইটা ভাবলে হবে না। তাকে সে যদি একান্তই যদি চায় যে না এটা আমার আসলে প্রয়োজন আছে, তাহলে দিতে হবে। আমি যেমন বাবা হয়ে তার হাতে একটা মোবাইল তুলে দিছি, সে মোবাইল তো ব্যবহার করতেছে, মোবাইল ছাড়া তো সে চলতেছে না। তাই যে কি একটা ল্যাপটপ বা একটা পিসি দিয়ে যত ধরনের কাজ করা যায়, মানে ইন্টারনেট সংক্রান্ত,
সবকিছু মোবাইলেও হয়। এর সত্ত্বেও যখন সে মোবাইল থাকার পরেও যখন সে পিসি বা ল্যাপটপ চায়, তার মানেই হচ্ছে যে সেখানে তার এমন কিছু কাজ আছে যেগুলো সে আসলেই করতে চায় এবং সেটা মোবাইল দিয়ে সম্ভব না। এই জন্য তাকে দিতে হবে। একটা নাটক সিনেমা দেখার জন্য কেউ ল্যাপটপ বা পিসি নিয়ে এখন আর বসে থাকে না, এখন দেখা যাচ্ছে যে মোবাইলেই মানুষ দেখে। তো সুতরাং যখন একটা ল্যাপটপ বা পিসি চাবে তখন বুঝতেই হবে যে আসলে সে হয়তো বা কোনো একটা স্কিলের জন্যই চাচ্ছে, এটা তাকে আহ, বিশ্বাস করে ভরসা করে তাকে আমি দেই। তো এই কাজটা বাবা মাকে করতে হবে, বাবা মাকে সন্তানের প্রতি আস্থা রেখে আগায় আসতে হবে যে ঠিক আছে তুমি কি করতে চাও, শুনবে, পিতামাতা শুনবে, ব্যাখ্যা নিবে। যদি মনে হয় যে না আসলে তার কথা ঠিক আছে, তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করাটাই উচিত। যদিও এই ক্ষেত্রে বাবা মার জ্ঞান থাকুক বা নাই থাকুক, তারপরেও সন্তানের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে বাবা মাকে আগায় আসা উচিত। ভবিষ্যৎ হলো স্কিল নির্ভর, কম্পিউটার নির্ভর, এআই নির্ভর। আপনি চাকরি করেন বা ফ্রিল্যান্সিং করেন, যেটাই করেন আপনাকে স্কিল হইতে হবে। তো যে সেক্টরে আপনি যান অবশ্যই আপনার স্কিল হবেন। স্কিল হলে আপনি সব জায়গায় সফল হবেন। আর যে সেক্টরে যান আপনার কম্পিউটার স্কিল, আইটি স্কিল, এআই স্কিল, ফ্রিল্যান্সিং স্কিল থাকলে আপনাকে অন্যদের থেকে, নর্মাল থেকে আপনাকে পার্থক্য করা যাবে খুব সহজে। আপনি সফল হবেন সব ক্ষেত্রে। তো সেই প্রত্যাশায় এবং আমরা ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে কাউসার ভাই, ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে যে মানে এখন পর্যন্ত যে অগ্রগতিটা হয় না, এটার পিছনে আপনি কি মনে করেন যে এই ল্যাপটপ বা পিসি না থাকাটা কি একটা অন্যতম কারণ কিনা? ল্যাপটপ, পিসি, আসলে এটা ব্যক্তিগত ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমরা টু মানে জি যুগে ফ্রিল্যান্সিং থেকে শিখতে PC গেলে করছি। ফ্রিল্যান্সিং শিখতে গেলে কি ল্যাপটপ পিসি এগুলো প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ল্যাপটপ পিসির প্রয়োজন আছে, এটা ছাড়া তো হবে না। মোবাইল দিয়ে হয়তো কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারতেছে, মোবাইল দিয়ে হয়তো টুকটাক কাজ করতে পারতেছে। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় মোবাইল দিয়ে কন্টেন্ট বর্তমানে। ক্রিয়েটর আসলে এটা তো কোনো একটা কিন্তু স্কিল হলো না, স্কিল শিখতে হলে স্কিল শিখলে ফ্রিল্যান্সিং হয়, কোর ফ্রিল্যান্সিং জন্য তাকে ল্যাপটপ পিসি বাধ্যতামূলক, ইন্টারনেট বাধ্যতামূলক। ইন্টারনেট এখন তাহলে অ্যাভেলেবেল বলা আছে। যায় যে আমাদের দেশে আজকে যে ফ্রিল্যান্সিং এর যে ধরেন যে এই অন্যান্য দেশগুলো, এই যে ভিয়েতনাম, ফিলিপাইন বা ইন্ডিয়া বলেন, এরা যেভাবে ফ্রিল্যান্সিং এ আগায় গেছে, আমাদের দেশে ওইভাবে না আগানোর অন্যতম তাহলে একটা কারণ বলতে হবে যে এই যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানই বেশি, আহ, বা গ্রামে বসবাস করে বাবা মা এরকম সংখ্যাই বেশি, এবং তাদের এই সন্তানরা ভার্সিটিতে লেখাপড়া করতেছে। তো সুতরাং যেহেতু বাবা মা গ্রামে বসবাস করে বা বাবা মার নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তো সেই কারণে দেখা যাচ্ছে যে একটা ল্যাপটপ বা ল্যাপটপ কিনতে গেলে অবশ্যই একটা ভালো একটা অ্যামাউন্ট লাগে, তাই না? দেখা যাচ্ছে যে এই ধরনের একটা টাকার যেহেতু সংকুলন হয়তো বা অত সহজ হয় না, যার কারণে এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হয়তো বাংলাদেশ কিছুটা পিছায় আছে। এখন বর্তমান প্রেক্ষাপটে একটা ল্যাপটপ কম্পিউটারের দাম এত বেশি না। হ্যাঁ, আমি বলতেছি যে পিসি হয়তো পিসি কিনতে বেশি টাকা লাগবে না, কিন্তু ল্যাপটপের দাম তো ধরেন বরাবরই আছে। হ্যাঁ, বরাবর আছে। এখন এখন বর্তমানে বাংলাদেশে লাগেজ ল্যাপটপ পাওয়া যায়, যেগুলা বাইরের দেশ থেকে পুরাতন আর আগে ল্যাপটপ হিসেবে আমরা আসে। যেভাবে পিসি কিনতে চাইতাম, এখন কিন্তু ওইভাবে মানুষ পিসি কিনতে হয়তো বা খুব একটা আগ্রহী না। এখন ল্যাপটপ যদি কিনতে হয় 20,000 টাকা, ল্যাপটপেই মানে তারা আপনি কিনতে চায়। 30,000 টাকা দিয়ে গ্রাফিক ডিজাইনের ল্যাপটপ পাবেন এখন, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। তাহলে 20 থেকে 30,000 টাকা দিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাচ্ছেন, এটা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে পারতেছেন। হ্যাঁ, তাহলে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের কথা বলতেছি আমি, যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বসুন্ধরাতে বা ঢাকাতে, আহ, ঢাকাতে বড় শোরুম আছে যেগুলার পুরো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের শোরুম মার্কেট। এগুলো বিভিন্ন জেলায় জেলায় এখন আছে, ইন্টারনেট ঘাটলে পাওয়া যায়। এগুলো লাগেজ ল্যাপটপ বলে, যেগুলো বাইরের দেশ থেকে আসে। 20 থেকে 30,000 টাকার মধ্যে আপনি গ্রাফিক ডিজাইনের ল্যাপটপ পাবেন। হ্যাঁ, 30,000 টাকা, 40,000 টাকার মধ্যে যেই মার্কেট দাম, ইনটেক দাম 1,00,000 টাকা, 80,000 টাকা, যেটা আপনি 50% কম দামে পাচ্ছেন। তাহলে এটা আপনার সুযোগ, কিন্তু এটা হয়তো আগে ছিল না। এখন আপনি নতুন ল্যাপটপ কিনতে গেলে আপনার 50,000 টাকা লাগবে, যেটাতে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন বা করতে পারবেন। কিন্তু আপনি 25-30,000 টাকা দিয়ে গ্রাফিক ডিজাইনের ল্যাপটপ পাচ্ছেন, অবশ্যই ভালো চলে। আর পিসিও তো 30-40,000 টাকা দিয়ে আপনি পিসিও, ভালো পিসি বানাতে পারতেছেন। তাহলে এটা এমন না যে আপনাকে 1,00,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনতে হবে, আপনাকে 50,000 টাকা দিয়ে পিসি কিনতে হবে। আপনি কিন্তু 20-30,000 টাকা দিয়ে ল্যাপটপ পিসি কিনেও আপনি শুরু করতে পারেন। তারপর আপনি ইনকাম করে নিজের ডিভাইস আপনি আপগ্রেড করে নেন বা আরো করে নেন। তো এটা বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় না যে মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে ফ্যামিলি থেকে এত কঠিন না।
কারণ একটা ছেলেকে ভার্সিটিতে পড়ানোর জন্য এরা 15-20 হাজার টাকা 30,000 টাকা দিয়ে কোচিং করায়, তাই না? এখন ভার্সিটিতে পড়ার জন্য মানে একটা ডিভাইস কেনার ক্ষেত্রেও অনেক সহজ হয়ে গেছে। আগে সহজ এই হয়ে গেছে। এই সুযোগটা ছিল না আগে কিন্তু। আগে অ্যাভেলেবেল ছিল না ইন্টারনেট, আগে একটা কিন্তু ল্যাপটপ ছেলেরা কিনতে গেলে দেখা যেত যে 70-80 সহজ হাজার টাকা গ্রামে হোক, মানে চিন্তা করতে হবে। গ্রামে হোক, গ্রামগঞ্জে এখন ওয়াইফাই অ্যাভেলেবেল, প্রত্যেকটা গ্রামগঞ্জে ওয়াইফাই অ্যাভেলেবেল, যেটা হয়তো আমাদের সময় ছিল না। এটা কিন্তু এখন ইজি। এবং সে মোবাইল টিপে সারাদিন টিকটক ফেসবুকে ঘুরাচ্ছে ছেলেটা, কিন্তু ওই ছেলেটাকে একটা ইয়ে কিনে দাও, কম্পিউটার কিনে দাও 20,000 টাকা দিয়ে। ফোন কিনছে 20,000 টাকা দিয়ে, 25,000 30,000 দিয়ে ফোন কিনছে। ভাই এখন ল্যাপটপ আপনি 20,000 টাকা দিয়ে পাচ্ছেন, 30,000 দিয়ে পাচ্ছেন। এখন মানুষ ফোনই কিনে, মোবাইল অ্যান্ড্রয়েড ফোন কিনে 30,000 টাকা দিয়ে। হুম, 20,000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনে, তাই এটা না কিনে ছেলেকে, ছেলে এসএসসি পাস করছে, বাপ মার কাছে আবদার করছে, বাপ মা কি কিনে দিচ্ছে, তাকে একটা 25,000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছে, যেটা দিয়ে সে টিকটক দেখবে, এই দেখে বেড়াবে। কিন্তু 25,000 টাকা দিয়ে সে একটা পিসি কিনে দেয়, 25,000 টাকা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে দাও, তাহলে ল্যাপটপ কিনে দিয়ে আসলে তাকে এসএসসি পাস সন্তান যখন মোবাইল চায় তখন মনে হয় যে মোবাইল না কিনে দিয়ে একটা ল্যাপটপ কিনে দেওয়া বা একটা পিসি কিনে দেওয়া মানে বুদ্ধিমানের ভালো, কাজ হবে। বুদ্ধিমানের কাজ। পিসিতে হ্যাঁ, তুমি তোমার মনে হয় অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার দরকার, এই স্কুল কলেজে পড়বে, এটা তুমি 10,000 টাকা দিয়ে 15,000 টাকা কিনে দাও, দিয়ে তুমি 30,000 টাকা 40,000 টাকা দিয়ে আইফোন কিনে না দিয়ে, 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনে না দিয়ে তুমি দুটো ডিভাইস কিনে দাও, একটা ল্যাপটপ কিনে দাও, একটা ইয়ে কিনে দাও, তাহলে দুইটা হচ্ছে সে, না না, এই যে ছেলেকে ইয়া মানে বাপ মা, ছেলে মেয়েকে মোবাইল মোবাইল কিনে দিতে গেলে ওই বাটন ফোন কিনে দিতে হবে, আর বলতে হবে, শর্ত দিতে হবে যে আমি তোমাকে পিসি কিনে দিব, ল্যাপটপ কিনে দিব, কিন্তু ওই মানে এই টাচ স্ক্রিন মোবাইল কিনে দিব না, স্মার্ট মোবাইল কিনে দিব না, তোমাকে বাটন মোবাইল কিনে দিব। এইটা করতে হবে, তাহলে তার দেখেন আমার, ছাত্রত্ব ঠিক থাকবে এবং সে একটা স্কিল শিখবে ল্যাপটপে। হ্যাঁ দেখেন আমার একটা পরিচিত একজনের গল্প, সেটা হলো সে এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছে, বাপ মা হয়তো অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছে, ইন্টারের আগে থেকে অ্যান্ড্রয়েড ফোন চালায়, হয়তো এমন একটা কলেজে ভর্তি হয়েছে এমন ক্লাস টাস করা লাগে না, 2 বছর চলে গেছে, সে এখন ইন্টার পরীক্ষার্থী। তাহলে 2 বছর কি করলো, বাপ মা কি দিল তাকে? সে আসলো গেল কলেজে, মাসের মধ্যে আসে, মাসে একবারও আসে না, কলেজে আসতে হয় না। ইন্টার কলেজ গুলা ম্যাক্সিমাম গুলা কিন্তু এখন কিন্তু ইরেগুলার, আমরা যেমন 365 দিন ক্লাস করছি এমন কিন্তু ক্লাস করে না, 50% হলেই ক্লাস করে না ইন্টারে, ইন্টারে ভাই। হুম, তো এরকম কিন্তু অনেক আছে। তো ইন্টারে কিন্তু সবাই ক্লাস করে, আপনি টিচার, আপনি আপনার কলেজে ইন্টার আছে কিনা জানি না আমি, কয়জন ক্লাস করে? হ্যাঁ, সিরিয়াস যারা স্টুডেন্ট তারা হয়তো ক্লাস করে, কিন্তু গ্রামগঞ্জে উর্বর এলাকা, এইসব এলাকাতে কিন্তু ক্লাস তেমন করে না, পরীক্ষা হয়তো দিবে। ছেলেটা 2 বছর 1.5 বছর পার হয়ে গেল, বাপ মা শুধু মোবাইল কিনে দিছে, মোবাইল টিপে, বাড়িতে ওয়াইফাই আছে ঠিকই, মোবাইল টিপে এই করে টিপে বার করে দিছে। পরে আমি বললাম যে ছেলেটা কি শিখলো, ইন্টারে ভর্তি করাই দিতেন, সাথে সাথে একটা ল্যাপটপ কম্পিউটার কিনে দিতেন, সাথে সাথে আইটি থেকে ট্রেনিং করাই ঢুকে দিতেন। 1.5 বছরে সে ইন্টার থাকা অবস্থায় সে কি করতো, ইনকামে চলে যেত এতদিনে। পরে আমি বলার পরে আইসা এখন কম্পিউটার সেন্টারে, আমার আইটি সেন্টারে ভর্তি করে গেছে, বেসিক কম্পিউটার শিখতেছে। তাহলে চিন্তা করেন, কম মোবাইল টিপতেছে, দুমাইয়া 2 বছর টিপছে, এই ইন্টারের লাইফ শেষ হয়ে যাচ্ছে 2 বছর, কিন্তু পরীক্ষা সামনে ইন্টার, কিন্তু কম্পিউটার শিখে নেয়। তাহলে এসএসসির পরে আমরা কিন্তু একটা প্রোগ্রামও করছি, এসএসসির পরে কি হওয়া উচিত। আপনারা যদি এসএসসির পরে বাচ্চাদের কি গাইডলাইনে বলতে চান সেটা দেখবেন, সেই এপিসোডটা। তাহলে কিন্তু ছেলেটার 2টা বছর সে চলে গেল মোবাইল টিপতে টিপতে। সে জায়গায় যদি বাপ মা 20,000 30,000 টাকা মোবাইল না কিনে দিয়ে একটা ল্যাপটপ কম্পিউটার কিনে দিত, আর বলতো আইটি ফ্রিল্যান্সিং কোর্স করো, কাজ করো, তাহলে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে সময় আমরা এখন যে মানুষ নষ্ট করে, এটা কিন্তু ল্যাপটপ বা পিসিতে কিন্তু এত সময় নষ্ট করা সম্ভব না, যেটা মোবাইলে সম্ভব। এই জন্য মোবাইল অবশ্যই দেওয়া যাবে না। একটা স্টুডেন্ট যখন বলতে হবে যে তুমি তোমার যদি মোবাইল প্রয়োজন হয় তুমি বাটন ফোন তোমাকে নিয়ে দিব, আর তুমি এই স্মার্ট মোবাইলের পরিবর্তে তোমাকে আমি একটা ল্যাপটপ বা পিসি নিয়ে দিব। এতে করে কি হবে, এতে করে আপনার সন্তান কিন্তু এই যে অনর্থক যে সময়টা নষ্ট করে মোবাইল, এইটার সময় নষ্ট করবে না সে পিসিতে, এত সময় মানুষের নাই কষ্ট করে আরেকটা ছোট ভাই, কম্পিউটারের সামনে বসে থেকে আরেকটা সময় ছোট নষ্ট ভাই, তার করবে। আব্বু তাকে মোবাইল দেয় নাই, সে পরে হলো এইটে পড়ে, ক্লাসে 8-এ পড়ে, মোবাইল দেয় নাই। আমার পরিচিত একজন, তার আব্বু ল্যাপটপ কিনে দিছে, একটা ল্যাপটপ ছিল বাবার, ল্যাপটপটা দিয়ে গেছে। বাবা হয়তো চাকরি করে চলে গেছে, বলছে যে তোমার মোবাইল নাই, ল্যাপটপ দিয়ে গেলাম, এই বাড়ির পাশে কম্পিউটার সেন্টারে গিয়ে কম্পিউটার শিখো আর ল্যাপটপ টিপো। তো কদিন আগে ওর সাথে দেখা হলো যে ভাইয়া আমি তো বেসিক কম্পিউটার শিখতেছি, 8-এ পড়ে, ক্লাস 8-এ।
ক্লাস 8-এ পড়ে। আর কম্পিউটারে আমি গ্রাফিক্স এর কাজটা অ্যানিমেশন এগুলো শিখি, আমি অ্যানিমেশন দিয়ে ভিডিও বানাইতে পারি। 8-এ পরে দেখেন তার কাছে ল্যাপটপ আছে বিধায় সে এই স্কিলটা ডেভেলপ করে ফেলছে। এটা দিয়ে সে কিন্তু সে ধরে রাখতে পারে সে কোথায় যাবে, চিন্তা করছেন? তাহলে ওই অভিভাবকদের ডিসাইড করতে হবে যে কি তাকে দিব। তাকে কি আমি এসএসসি পাশের পরে তাকে আমি অ্যান্ড্রয়েড মোবাইল হাতে দিয়ে দিব, না একটা কম্পিউটার বা ল্যাপটপ হাতে দিয়ে দিব? হাতে দিয়ে দিলে তাহলে সে কিন্তু তার পথ বেছে নিতে পারবে, সে দেখতে পারবে কি করা যায়। সে মোবাইল টিভি গেমস খেলে পাবজি খেলে সময় নষ্ট করার আগে একটা স্কিল শিখবে, ডিজিটাল মার্কেটিং শিখবে, গ্রাফিক ডিজাইন শিখবে, ওয়েব ডিজাইন শিখবে, নিজে ইউটিউব দেখে শিখে 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 সে তার স্কিল ডেভেলপ করবে। তাকে অনার্স মাস্টার্স হওয়ার আগে তাকে এখান থেকে তার একটা আর্নিং সোর্স জেনারেট হয়ে যাবে। তো আমরা এটাই চাই, চাকরি ফ্রিল্যান্সিং করেন বা চাকরি করেন যেটাই করেন স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করলে না ছাড়া আপনার কোনো গতি নাই। না হলে আপনি আগামীর ভবিষ্যৎ স্কিল নির্ভর ভবিষ্যতের সাথে আপনি পাঞ্জা দিয়ে পারবেন না, তাল মিলাতে পারবেন না। সুতরাং আমরা চাই স্কিল নির্ভর একটি জাতি বাংলাদেশ গঠিত হোক, যেটা ফ্রিল্যান্সিং এও সফল হবে, চাকরিতেও সফল হবে, বাংলাদেশকে উচ্চতা নিয়ে যাবে। আব্দুল সালাম ভাই, শেষ করার আগে কি বলবেন? আজকের অনুষ্ঠানটার সার্থকতা এটাই যে যদি আমরা যদি বাবা মার কথা বলতেছি, যে বাবা মা যদি এই জিনিসটা যদি বুঝতে পারে যে আসলে আমার সন্তানকে আমি কোনোভাবেই একটা স্মার্ট মোবাইল দিব না, তাকে সে যদি খুব বেশি দাবি করে যে না আমার এটা প্রয়োজন আছে, তাহলে একটা বাটন ফোন কিনে দেন এবং তাকে কন্ডিশন দেন যে তোমাকে আমি ল্যাপটপ বা পিসি কিনে দিব, কিন্তু তোমাকে আমি স্মার্ট মোবাইল দিব না, এবং তুমি সেই ল্যাপটপ পিসি দিয়ে তুমি তোমার মানে তুমি নেটও ব্রাউজ করতে পারতেছো, আবার তুমি স্কিলও ডেভেলপ করতে পারতেছো। এই মেসেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে আমি বলবো যে এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তারা এই যে একটা মোবাইলের যে আসলে খারাপ একটা দিক হচ্ছে যে এটা শুয়ে বসে বিভিন্ন ভাবে এই মোবাইলটাকে মানে অপব্যবহার করা যায়, মানে দীর্ঘ সময় এই পিছনে নষ্ট করা যায়। তো সেটা ল্যাপটপ এবং পিসিতে এই এত দীর্ঘ সময় নষ্ট করা সম্ভব হয় না, কারণ ওইটা একটু বসে তারপরে ওইটা ব্যবহার করতে হয়। তো যার কারণে এই জিনিসটা যদি আমরা করতে পারি টেকনিক্যালি, তাহলে আমাদের ভবিষ্যৎ যে যুব সমাজ তারা রক্ষা পাবে। তো ওকে, আজকের আমাদের আলোচনার বিষয় ছিল হলো চাকরি বনাম ফ্রিল্যান্সিং। আশা করি আপনারা ভালো একটা মেসেজ পাবেন। অলরেডি যারা আমাদের এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, আমাদের এই পডকাস্টে ভিডিও মেক করতেছি আমরা কষ্ট করে। আপনাদের যদি একটা মূল্যবান শেয়ার, কমেন্ট, বক্তব্য আমাদের সাবস্ক্রাইবার অথবা আমাদের পেজে ফলো দিয়ে থাকেন, তাহলে আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ পাবো আমরা। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, যা আমাদের ভিডিও বানাতে আমাদেরকে আরো উৎসাহিত করবে, আনন্দিত করবে। সাথে থাকবেন সবাই আমাদের। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিকে, অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।